আজ পড়ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস যোগাযোগ। পরিচ্ছেদ ১। আজ ৭ই আষাঢ়, অবিনাশ ঘোষালের জন্মদিন। বয়স তার ৩২। ভোর থেকে আসছে অভিনন্দনের টেলিগ্রাম আর ফুলের তোড়া। গল্পটার এইখানে আরম্ভ, কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। সন্ধ্যাবেলায় দ্বীপ জ্বালার আগে সকালবেলায় সলতে পাকানো। এই কাহিনীর পৌরাণিক যুগ সন্ধান করলে দেখা যায় ঘোষালরা এক সময়ে ছিল সুন্দরবনের দিকে, তারপরে হুগলি জেলার নূরনগরে। সেটা বাহির থেকে পর্তুগিজদের তাড়ায় না ভিতর থেকে সমাজের ঠেলায় ঠিক জানা নেই। মরিয়া হয়ে যারা পুরনো ঘর ছাড়তে পারে, তেজের সঙ্গে নতুন ঘর বাঁধবার শক্তিও তাদের। এই ঘোষালদের ঐতিহাসিক যুগের শুরুতেই দেখি প্রচুর ওদের জমিজমা, গরু বাছুর, দিনমজুর, পার্বণ, আদায় বিদায়। আজও তাদের সাবেক গ্রাম শেয়াকুলিতে অন্তত বিঘে 10 আয়তনের ঘোষাল দিঘি পানা অবগুণ্ঠনের ভিতর থেকে পঙ্করুদ্ধ কণ্ঠে অতীত গৌরবের সাক্ষ্য দিচ্ছে। আজ সে দিঘিতে শুধু নামটাই ওদের, জলটা চাটুজ্জে জমিদারের। কি করে একদিন ওদের পৈতৃক মহিমা জলাঞ্জলি দিতে হয়েছিল সেটা জানা দরকার। এদের ইতিহাসের মধ্যম পরিচ্ছেদে দেখা যায় খিটিমিটি বেঁধেছে চাটুজ্জে জমিদারের সঙ্গে। এবার বিষয় নিয়ে নয়, দেবতার পুজো নিয়ে। ঘোষালরা স্পর্ধা করে চাটুজ্জেদের চেয়ে 2 হাত উঁচু প্রতিমা গড়িয়েছিল। চাটুজ্জেরা তার জবাব দিলে রাতারাতি বিসর্জনের রাস্তার মাঝে মাঝে এমন মাপের তোরণ বসালে যাতে করে ঘোষালদের প্রতিমার মাথা যায় ঠেকে। উঁচু প্রতিমার দল তোরণ ভাঙতে বেরোয়, নিচু প্রতিমার দল তাদের মাথা ভাঙতে ছোটে। ফলে দেবী সেবার বাধা বরাদ্দর চেয়ে অনেক বেশি রক্ত আদায় করেছিল। খুন জখম থেকে মামলা উঠল, সে মামলা থামল ঘোষালদের সর্বনাশের কিনারায় এসে। আগুন নিভল, কাঠও বাকি রইল না, সবই হলো ছাই। চাটুজ্জেদেরও বাস্তুলক্ষ্মীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। দায়ে পড়ে সন্ধি হতে পারে, কিন্তু তাতে শান্তি হয় না। যে ব্যক্তি খাড়া আছে আর যে ব্যক্তি কাত হয়ে পড়েছে, দুই পক্ষেরই ভিতরটা তখনও গড়গড় করছে। চাটুজ্জেরা ঘোষালদের উপর শেষ কোপটা দিল সমাজের খাড়ায়। রটিয়ে দিলে এককালে ওরা ছিল ভঙ্গজ ব্রাহ্মণ, সেটা চাপা দিয়েছে। কেঁচো সেজেছে কেউটে। যারা খোঁটা দিলে টাকার জোরে তাদের গলার জোর। তাই স্মৃতিরত্ন পাড়াতেও তাদের এই অপকীর্তনের অনুষ্কার বিসর্গওয়ালা ঢাকি জুটল। কলঙ্ক ভঞ্জনের উপযুক্ত প্রমাণ বা দক্ষিণা ঘোষালদের শক্তিতে তখনও ছিল না। অগত্যা চণ্ডী মণ্ডপ বিহারী সমাজের উৎপাতে এরা দ্বিতীয়বার ছাড়ল ভিটে। রজবপুরে অতি সামান্যভাবে বাসা বাঁধলে। যারা মারে তারা ভোলে, যারা মার খায় তারা সহজে ভুলতে পারে না। লাঠি তাদের হাত থেকে খসে পড়ে বলেই লাঠি তারা মনে মনে খেলতে থাকে। বহু দীর্ঘকাল হাতটা অসাড় থাকাতে মানসিক লাঠিটা ওদের বংশ বেয়ে চলে আসছে। মাঝে মাঝে চাটুজ্জেদের কেমন করে ওরা জব্দ করেছিল সত্যে মিথ্যে মিশিয়ে, সেসব গল্প ওদের ঘরে এখনো অনেক জমা হয়ে আছে। খোড়ো চালের ঘরে আষাঢ় সন্ধ্যাবেলায় ছেলেরা সেগুলো হা করে শোনে। চাটুজ্জেদের বিখ্যাত দাশু সর্দার রাত্রে যখন ঘুমোচ্ছিল, তখন 20-25 জন লাঠিয়াল তাকে ধরে এনে ঘোষালদের কাছারিতে কেমন করে বেমালুম বিলুপ্ত করে দিলে, সে গল্প আজ 100 বছর ধরে ঘোষালদের ঘরে চলে আসছে। পুলিশ যখন খানা তল্লাশি করতে এলো, নায়েব ভুবন বিশ্বাস অনায়াসে বললে, হ্যাঁ, সে কাছারিতে এসেছিল তার নিজের কাজে। হাতে পায়ে বেটাকে কিছু অপমানও করেছি। শুনলেম নাকি সেই ক্ষোভে বিভাগী হয়ে চলে গেছে। হাকিমের সন্দেহ গেল না। ভুবন বললে, হুজুর, এই বছরের মধ্যে যদি তার ঠিকানা বের করে দিতে না পারি, তবে আমার নাম ভুবন বিশ্বাস নয়। কোথা থেকে দাশুর মাপের এক গুন্ডা খুঁজে বার করলে একেবারে তাকে পাঠালে ঢাকায়।
সে করলে ঘটি চুরি। পুলিশে নাম দিলে দাশরথী মণ্ডল। হলো 1 মাসের জেল। যে তারিখে ছাড়া পেয়েছে ভুবন সেই দিন ম্যাজিস্ট্রেরিতে খবর দিলে দাশু সর্দার ঢাকার জেলখানায়। তদন্তে বেরোলো দাশু জেলখানায় ছিল বটে, তার গায়ের দোলাইখানা জেলের বাইরের মাঠে ফেলে চলে গেছে। প্রমাণ হলো সে দোলাই সর্দারেরই। তারপর সে কোথায় গেল সে খবর দেওয়ার দায় ভুবনের নয়। এই গল্পগুলো দেউলে হওয়া বর্তমানের সাবেককালের চেক। গৌরবের দিন গেছে, তাই গৌরবের পুরাতত্ত্বটা সম্পূর্ণ ফাঁকা বলে এত বেশি আওয়াজ করে। যা হোক, যেমন তেল ফুরোয়, যেমন দীপ নিবে, তেমনি এক সময় রাতও পোহায়। ঘোষাল পরিবারের সূর্যোদয় দেখা দিল অবিনাশের বাপ মধুসূদনের জোর কপালে। পরিচ্ছেদ 2। মধুসূদনের বাপ আনন্দ ঘোষাল রজবপুরের আড়তদারদের মুহুরী। মোটা ভাত মোটা কাপড়ে সংসার চলে। গৃহিণীদের হাতে শাঁখা খাড়ু, পুরুষদের গলায় রক্ষামন্ত্রের পিতলের মাদুলি, আর বেলের আটা দিয়ে মাজা খুব মোটা পৈতে। ব্রাহ্মণ মর্যাদায় প্রমাণ ক্ষীণ হওয়াতে পৈতেটা হয়েছিল প্রমাণসই। মফস্বল স্কুলে মধুসূদনের প্রথম শিক্ষা। সঙ্গে সঙ্গে অবৈতনিক শিক্ষা ছিল নদীর ধারে। আড়তের প্রাঙ্গণে পাটের গাটের উপরে চড়ে বসে। যাচন্দার খরিদ্দার, গরুর গাড়ির গাড়োয়ানদের ভিড়ের মধ্যেই তার ছুটি। যেখানে বাজারে টিনের চালা ঘরে সাজানো থাকে সার বাঁধা গুড়ের কলসি, আটি বাঁধা তামাকের পাতা, গাঁঠ বাঁধা বিলিতি র্যাপার, কেরোসিনের টিন, সর্ষের ঢিবি, কলাইয়ের বস্তা, বড় বড় তোলদাড়ি আর বাটখারা, সেইখানে ঘুরে তার যেন বাগানে বেড়ানোর আনন্দ। বাপ ঠাউরালে ছেলেটার কিছু হবে। ঠেলে ঠুলে গোটা 2-3 পাস করাতে পারলেই স্কুল মাস্টারি থেকে মোক্তারি ওকালতি পর্যন্ত ভদ্রলোকদের যে কয়টা মোক্ষ তীর্থ, তার কোনো না কোনোটাতে মধু ভিড়কে পাবে। অন্য 3টে ছেলের ভাগ্যসীমারেখা গোমস্তাগিরি পর্যন্তই পিলপে গাড়ি হয়ে রইল। তারা কেউ বা আড়তদারের, কেউ বা তালুকদারের দফতরে কানে কলম গুঁজে শিক্ষানবিশিতে বসে গেল। আনন্দ ঘোষালের ক্ষীণ সর্বস্বের উপর ভর করে মধুসূদন বাসা নিলে কলকাতার মেসে। অধ্যাপকেরা আশা করেছিল পরীক্ষায় এ ছেলে কলেজের নাম রাখবে। এমন সময় বাপ গেল মারা। পড়বার বই, মায়ে নোট বই সমেত বিক্রি করে মধু পণ করে বসল এবার সে রোজগার করবে। ছাত্রমহলে সেকেন্ড হ্যান্ড বই বিক্রি করে ব্যবসা হলো শুরু। মা কেঁদে মরে। বড় তার আশা ছিল পরীক্ষা পাশের রাস্তা দিয়ে ছেলে ঢুকবে ভদ্দর শ্রেণীর বুহের মধ্যে। তারপরে ঘোষাল বংশদণ্ডের আগায় উঠবে কেরানি বৃত্তির জয় পতাকা। ছেলেবেলা থেকে মধুসূদন যেমন মাল বাছাই করতে পাকা, তেমনি তার বন্ধু বাছাই করবারও ক্ষমতা। কখনো ঠকেনি। তার প্রধান ছাত্রবন্ধু ছিল কানাই গুপ্ত। এর পূর্বপুরুষেরা বড় বড় সওদাগরের মুৎসুদ্দিগিরি করে এসেছে। বাপ নামজাদা কেরোসিন কোম্পানির আপিসে উচ্চ আসনে অধিষ্ঠিত। ভাগ্যক্রমে এরই মেয়ের বিবাহ। মধুসূদন কোমরে চাদর বেঁধে কাজে লেগে গেল। চাল বাঁধা, ফুল পাতায় সভা সাজানো, ছাপাখানায় দাঁড়িয়ে থেকে সোনার কালিতে চিঠি ছাপানো, চৌকি কার্পেট ভাড়া করে আনা, গেটে দাঁড়িয়ে অভ্যর্থনা, গলা ভাঙিয়ে পরিবেশন, কিছুই বাদ দিলে না। এই সুযোগে এমন বিষয়বুদ্ধি ও কাণ্ডজ্ঞানের পরিচয় দিলে যে রজনীবাবু ভারী খুশি। তিনি কেজো মানুষ চিনেন। বুঝলেন এ ছেলের উন্নতি হবে। নিজের থেকে টাকা ডিপোজিট করে মধুকে রজবপুরে কেরোসিনের এজেন্সিতে বসিয়ে দিলেন। সৌভাগ্যের দৌড় শুরু হলো। সেই যাত্রাপথে কেরোসিনের ডিপো কোন প্রান্তে বিন্দু আকারে পিছিয়ে পড়ল। জমার ঘরের মোটা মোটা অঙ্কের উপর পা ফেলতে ফেলতে ব্যবসা হু হু করে এগোলো গলি থেকে সদর রাস্তায়, খুচরো থেকে পাইকারিতে, দোকান থেকে আপিসে, উচ্চক পর্ব থেকে স্বর্গারোহণে। সবাই বললে
একেই বলে কপাল, অর্থাৎ পূর্বজন্মের স্টিমেতেই এ জন্মের গাড়ি চলছে। মধুসূদন নিজে জানত যে তাকে ঠকাবার জন্যে অদৃষ্টের ত্রুটি ছিল না, কেবল হিসেবে ভুল করেনি বলেই জীবনের অঙ্ক ফলে পরীক্ষকের কাটা দাগ পড়েনি। যারা হিসেবের দোষে ফেল করতে মজবুত, পরীক্ষকের পক্ষপাতের পরে তারাই কটাক্ষপাত করে থাকে। মধুসূদনের রাশ ভারী, নিজের অবস্থা সম্বন্ধে কথাবার্তা কয় না, তবে কিনা আন্দাজে বেশ বোঝা যায় মরা গাঙে বান এসেছে। গৃহপালিত বাংলাদেশে এমন অবস্থায় সহজ মানুষে বিবাহের চিন্তা করে। জীবিত কালবর্তী সম্পত্তি ভোগটাকে বংশাবলীর পথ বেয়ে মৃত্যুর পরবর্তী ভবিষ্যতে প্রসারিত করবার ইচ্ছা তাদের প্রবল হয়। কন্যাদায়িকেরা মধুকে উৎসাহ দিতে ত্রুটি করে না। মধুসূদন বলে, প্রথমে একটা পেট সম্পূর্ণ ভরলে তারপরে অন্য পেটের দায় নেওয়া চলে। এর থেকে বোঝা যায় মধুসূদনের হৃদয়টা যাই হোক, পেটটা ছোট নয়। এই সময়ে মধুসূদনের সতর্কতায় রজবপুরের পাটের নাম দাঁড়িয়ে গেল। হঠাৎ মধুসূদন সব প্রথমেই নদীর ধারের পোড়ো জমি ব্যাবাক কিনে ফেললে। তখন দর সস্তা, ইটের পাজা পোড়ালে বিস্তর, নেপাল থেকে এলো বড় বড় শালকাঠ, সিলেট থেকে চুন, কলকাতা থেকে মালগাড়ি বোঝাই করোগেটেড লোহা। বাজারের লোক অবাক, ভাবলে এই রে, হাতে কিছু জমেছিল, সেটা সইবে কেন, এবার বদহজমের পালা, কারবার মরণ দশায় ঠেকল বলে। এবারও মধুসূদনের হিসাবে ভুল হলো না। দেখতে দেখতে রজবপুরে ব্যবসার একটা আওড় লাগলো। তার ঘূর্ণি টানে দালালরা এসে জুটল। এলো মারোয়ারির দল, কুলির আমদানি হলো, কল বসলো, চিমনি থেকে কুণ্ডলায়িত ধূমকেতু আকাশে আকাশে কালিমা বিস্তার করলে। হিসেবের খাতার গবেষণা না করেও মধুসূদনের মহিমা এখন দূর থেকে খালি চোখেই ধরা পড়ে। একা সমস্ত গঞ্জের মালিক, পাঁচিল ঘেরা দোতলা ইমারত, গেটে শিলাফলকে লেখা মধুচক্র। এ নাম তার কলেজের পূর্বতন সংস্কৃত অধ্যাপকের দেওয়া। মধুসূদনকে তিনি পূর্বের চেয়ে আকস্মাৎ এখন অনেক বেশি স্নেহ করেন। এইবার বিধবা মা ভয়ে ভয়ে এসে বললে, বাবা, কবে মরে যাব, বউ দেখে যেতে পারবো না কি? মধু গম্ভীর মুখে সংক্ষেপে উত্তর করলে, বিবাহ করতেও সময় নষ্ট, বিবাহ করেও তাই, আমার ফুরসত কোথায়? পীড়াপিড়ি করে এমন সাহস ওর মায়েরও নেই, কেননা সময়ের বাজার দর আছে। সবাই জানে মধুসূদনের এক কথা। আরও কিছুকাল যায়, উন্নতির জোয়ার বেয়ে কারবারের অফিস মফস্বল থেকে কলকাতায় উঠল। নাতি নাতনির দর্শন সুখ সম্বন্ধে হাল ছেড়ে দিয়ে মা ইহলোক ত্যাগ করলেন। ঘোষাল কোম্পানির নাম আজ দেশ বিদেশে। ওদের ব্যবসা বনেদি বিলিতি কোম্পানির গা ঘেঁষে চলে। বিভাগে বিভাগে ইংরেজ ম্যানেজার। মধুসূদন এবার স্বয়ং বললে, বিবাহের ফুরসত হলো। কন্যার বাজারে ক্রেডিট তার সর্বোচ্চে। অতি বড় অভিমানী ঘরেরও মান ভঞ্জন করবার মতো তার শক্তি। চারদিক থেকে অনেক কুলবতী, রূপবতী, গুণবতী, ধনবতী, বিদ্যাবতী কুমারীদের খবর এসে পৌঁছয়। মধুসূদন চোখ পাকিয়ে বলে, ওই চাটুজ্যেদের ঘরের মেয়ে চাই। ঘা খাওয়া বংশ, ঘা খাওয়া নেকড়ে বাঘের মতো, বড় ভয়ঙ্কর। পরিচ্ছেদ ৩। এইবার কন্যাপক্ষের কথা। নূরনগরের চাটুজ্যেদের অবস্থা এখন ভালো নয়। ঐশ্বর্যের বাঁধ ভাঙছে। ৬ আনি শরিকরা বিষয় ভাগ করে বেরিয়ে গেল। এখন তারা বাইরে থেকে লাঠি হাতে 10 আনির সীমানা খাবলে বেড়াচ্ছে। তাছাড়া রাধাকান্ত জিওর সেবায়তী অধিকারে 10-6 যতই সূক্ষ্মভাবে ভাগ করবার চেষ্টা চলছে, ততই তার শস্য অংশ স্থূলভাবে উকিল মোক্তারের আঙিনায় 9-6 হয়ে ছড়িয়ে পড়ল। আমলারাও বঞ্চিত হলো না। নূরনগরের সে প্রতাপ নেই, আয় নেই, ব্যয় বেড়েছে চতুর্গুণ। শতকরা 9 টাকা হারে সুদে 9 পাওয়ালা মাকড়সা জমিদারির চারদিকে জাল জড়িয়ে চলেছে।
পরিবারের 2 ভাই 5 বোন। কন্যাধিক্য অপরাধের জরিমানা এখনো শোধ হয়নি। কর্তা থাকতেই 4 বোনের বিয়ে হয়ে গেল কুলীনের ঘরে। এদের ধনের বহরটুকু হাল আমলের, খ্যাতিটা সাবেক আমলের। জামাইদের পণ দিতে হলো কৌলিন্যের মোটা দামে ও ফাঁকা খ্যাতির লম্বা মাপে। এই বাবদেই 9% সূত্রে গাঁথা দেনার ফাঁসে 12% গ্রন্থি পড়ল। ছোট ভাই মাথা ঝাড়া দিয়ে উঠে বললে, বিলেতে গিয়ে ব্যারিস্টার হয়ে আসি, রোজগার না করলে চলবে না। সে গেল বিলেতে। বড় ভাই বিপ্রদাসের ঘাড়ে পড়ল সংসারের ভার। এ সময়টাতে পূর্বোক্ত ঘোষাল ও চাটুজ্যেদের ভাগ্যের ঘুড়িতে পরস্পরের লক্ষে লক্ষে আর একবার বেঁধে গেল। ইতিহাসটা বলি। বড়বাজারের তনসুকদাস হালওয়াইদের কাছে এদের একটা মোটা অঙ্কের দেনা। নিয়মিত সুদ দিয়ে আসছে, কোনো কথা ওঠেনি। এমন সময়ে পুজোর ছুটি পেয়ে বিপ্রদাসের সহপাঠী অমূল্যধন এলো আত্মীয়তা দেখাতে। সে হলো বড় অ্যাটর্নি আপিসের আর্টিকেলড হেড ক্লার্ক। এই চশমা পরা যুবকটি নূরনগরের অবস্থাটা আর চোখে দেখে নিলে। সেও কলকাতায় ফিরল আর তনসুকদাসও টাকা ফেরত চেয়ে বসল। বললে, নতুন চিনির কারবার খুলেছে, টাকার জরুরি দরকার। বিপ্রদাস মাথায় হাত দিয়ে পড়ল। সেই সংকটকালেই চাটুজ্যে ও ঘোষাল এই 2 নামে দ্বিতীয়বার ঘটল দ্বন্দ্ব সমাস। তার পূর্বেই সরকার বাহাদুরের কাছ থেকে মধুসূদন রাজ খেতাব পেয়েছে। পূর্বোক্ত ছাত্রবন্ধু এসে বললে, নূতন রাজা খোশ মেজাজে আছে, এই সময় ওর কাছ থেকে সুবিধামতো ধার পাওয়া যেতে পারে। তাই পাওয়া গেল। চাটুজ্যেদের সমস্ত খুচরো দেনা এক ঠাঁই করে 11 লাখ টাকা 7% সুদে বিপ্রদাস হাফ ছেড়ে বাঁচল। কুমুদিনী ওদের শেষ অবশিষ্ট বোন বটে, তেমনি আজ ওদের সম্বলেরও শেষ অবশিষ্ট দশা। পণ জোটানোর, পাত্র জোটানোর কথা কল্পনা করতে গেলে আতঙ্ক হয়। দেখতে সে সুন্দরী, লম্বা ছিপছিপে, যেন রজনীগন্ধার পুষ্পদণ্ড। চোখ বড় না হোক একেবারে নিবিড় কালো। তার নাকটি নিখুঁত রেখায় যেন ফুলের পাপড়ি দিয়ে তৈরি। রং শাঁখের মতো চিকন গৌর। নিটোল 2খানি হাত। সে হাতের সেবা কমলার বরদান। কৃতজ্ঞ হয়ে গ্রহণ করতে হয়। সমস্ত মুখে একটি বেদনার সকরুণ ধৈর্যের ভাব। কুমুদিনী নিজের জন্য নিজে সংকুচিত। তার বিশ্বাস সে অপয়া। সে জানে পুরুষরা সংসার চালায় নিজের শক্তি দিয়ে, মেয়েরা লক্ষ্মীকে ঘরে আনে নিজের ভাগ্যের জোরে। ওর দ্বারা তা হলো না। যখন থেকে ওর বোঝবার বয়স হয়েছে তখন থেকে চারদিকে দেখছে দুর্ভাগ্যের পাপ দৃষ্টি। আর সংসারের উপর চেপে আছে ওর নিজের আইবুড়ো দশা। জগদ্দল পাথর, তার যত বড় দুঃখ তত বড় অপমান। কিছু করবার নেই, কপালে করাঘাত ছাড়া। উপায় করবার পথ বিধাতা মেয়েদের দিলেন না, দিলেন কেবল ব্যথা পাবার শক্তি। অসম্ভব একটা কিছু ঘটে না কি? কোনো দেবতার বর, কোনো যক্ষের ধন, পূর্বজন্মের কোনো একটা বাকি পড়া পাওনার এক মুহূর্তে পরিশোধ। একদিন রাত্রে বিছানা থেকে উঠে বাগানের মর্মরিত ঝাউ গাছগুলো মাথার উপরে চেয়ে থাকে। মনে মনে বলে, কোথায় আমার রাজপুত্র, কোথায় তোমার 7 রাজার ধন মানিক? বাঁচাও আমার ভাইদের, আমি চিরদিন তোমার দাসী হয়ে থাকব। বংশের দুর্গতির জন্য নিজেকে যতই অপরাধী করে ততই হৃদয়ের সুধাপাত্র উপুর করে ভাইদের ওর ভালোবাসা দেয়। কঠিন দুঃখে নেংড়ানো ওর ভালোবাসা। কুমুর উপরে তাদের কর্তব্য করতে পারছে না বলে ওর ভাইরাও বড় ব্যথার সঙ্গে কুমুকে তাদের স্নেহ দিয়ে ঘিরে রেখেছে। এই পিতৃমাতৃহীনাকে উপরওয়ালা যে স্নেহের প্রাপ্য থেকে বঞ্চিত করেছেন, ভাইরা তা ভরিয়ে দেবার জন্য সর্বদা উৎসুক। ও যে চাঁদের আলোর টুকরো, দৈন্যের অন্ধকারকে একা মধুর করে রেখেছে। যখন মাঝে মাঝে দুর্ভাগ্যের বাহন বলে নিজেকে সে ধিক্কার দেয়, দাদা বিপ্রদাস হেসে বলে, কুমু, তুই নিজেই তো আমাদের সৌভাগ্য,
তোকে না পেলে বাড়িতে স্ত্রী থাকতো কোথায়? কুমুদিনী ঘরে পড়াশুনো করেছে, বাইরের পরিচয় নেই বললেই হয়। পুরনো নতুন দুই কালের আলো আঁধারে তার বাস, তার জগৎটা আবছায়া। সেখানে রাজত্ব করে সিদ্ধেশ্বরী, গন্ধেশ্বরী, ঘেটু, ষষ্ঠী। সেখানে বিশেষ দিনে চন্দ্র দেখতে নেই, শাক বাজিয়ে গ্রহণের কুদৃষ্টিকে তাড়াতে হয়। অম্বুবাচীতে সেখানে দুধ খেলে সাপের ভয় ঘুচে। মন্ত্র পড়ে পাঠা মানত করে সুপুরি আলো চাল ও 5 পয়সার সিন্নি মেনে তাগা তাবিজ পড়ে সে জগতের শুভ অশুভের সঙ্গে কারবার। সস্তায়নের জোরে ভাগ্য সংশোধনের আশা, সে আশা হাজারবার ব্যর্থ হয়। প্রত্যক্ষ দেখা যায় অনেক সময়ে শুভ লগ্নের শাখায় শুভ ফল ফলে না। তবু বাস্তবের শক্তি নেই প্রমাণের দ্বারা স্বপ্নের মোহ কাটাতে পারে। স্বপ্নের জগতে বিচার চলে না, একমাত্র চলে মেনে চলা। এ জগতে দৈবের ক্ষেত্রে যুক্তির সুসঙ্গতি, বুদ্ধির কর্তৃত্ব, ভালো মন্দর নিত্যতত্ত্ব নেই বলেই কুমুদিনীর মুখে এমন একটা করুণা। ও জানে বিনা অপরাধেই ও লাঞ্ছিত। 8 বছর হলো সেই লাঞ্ছনাকে একান্ত সে নিজের বলেই গ্রহণ করেছিল, সে তার পিতার মৃত্যু নিয়ে। পরিচ্ছেদ 4। পুরনো ধনী ঘরে পুরাতন কাল যে দুর্গে বাস করে তার পাকা গাঁথুনি। অনেক দেউড়ি পার হয়ে তবে নতুন কালকে সেখানে ঢুকতে হয়। সেখানে যারা থাকে নতুন যুগে এসে পৌঁছাতেই তাদের বিস্তর লেট হয়ে যায়। বিপ্রদাসের বাপ মুকুন্দলালও ধাবমান নতুন যুগকে ধরতে পারেননি। দীর্ঘ তার গৌরবর্ণ দেহ, বাবরি কাটা চুল, বড় বড় টানা চোখে অপ্রতিহত প্রভুত্বের দৃষ্টি। ভারী গলায় যখন হাঁক পারেন অনুচর পরিচরদের বুক থরথর করে কেঁপে ওঠে। যদিও পালোয়ান রেখে নিয়মিত কুস্তি করা তার অভ্যাস, গায়ে শক্তিও কম নয়, তবু সুকুমার শরীরে শ্রমের চিহ্ন নেই। পরনে চুনোট করা ফুরফুরে মসলিনের জামা, ফরাসডাঙা বা ঢাকাই ধুতির বহু যত্নবিন্যস্ত কোঁচা ভুলুণ্ঠিত। কর্তার আসন্ন আগমনের বাতাস ইস্তাম্বুল আতরের সুগন্ধ বার্তা বহন করে। পানের সোনার বাটা হাতে খানসামা পশ্চাৎবর্তী দ্বারের কাছে সর্বদা হাজির তকমা পরা আর্দালি। সদর দরজায় বৃদ্ধ চন্দ্রভান জমাদার তামাক মাখা ও সিদ্ধি কোটার অবকাশে বেঞ্চে বলে লম্বা দাড়ি দুটি ভাগ করে বারবার আঁচড়িয়ে 2 কানের উপর বাঁধে। নিম্নতন দারোয়ানরা তলোয়ার হাতে পাহারা দেয়। দেউড়ির দেয়ালে ঝোলে নানা রকমের ঢাল, বাঁকা তলোয়ার, বহুকালের পুরনো বন্দুক বল্লম বর্ষা। বৈঠকখানার মুকুন্দলাল বসেন গদির উপর, পিঠের কাছে তাকিয়া। পারিশতেরা বসে নিচে, সামনে বায়ে 2 ভাগে। হুকা বরদারের জানা আছে এদের কার সম্মান কোন রকমের হুকোয় রক্ষা হয়, বাঁধানো অবাঁধানো না গুড়গুড়ি। কর্তা মহারাজের জন্যে বৃহৎ আলবোলা গোলাপ জলের গন্ধে সুগন্ধি। বাড়ির আর এক মহলে বিলতি বৈঠকখানা, সেখানে অষ্টাদশ শতাব্দীর বিলিতি আসবাব। সামনেই কালো দাগ ধরা মস্ত এক আয়না, আর তার গিল্টি করা ফ্রেমে 2 গায়ে ডানাওয়ালা পরিমূর্তির হাতে ধরা বাতিদান। তলায় টেবিলে সোনার জলে চিত্রিত কালো পাথরের ঘড়ি, আর কতগুলো বিলিতি কাচের পুতুল। খাড়া পিঠওয়ালা চৌকি সোফা করিতে দোদুল্যমান, ঝাড় লণ্ঠন সমস্তই হল্যান্ড কাপড়ে মোড়া। দেয়ালে পূর্বপুরুষদের অয়েল পেন্টিং, আর তার সঙ্গে বংশের মুরব্বী 2-1 রাজপুরুষের ছবি। ঘরজোড়া বিলিতি কার্পেট, তাতে মোটা মোটা ফুল টকটকে কড়া রঙে আঁকা। বিশেষ ক্রিয়াকর্মে জিলার সাহেব সুবাদের নিমন্ত্রণ উপলক্ষে এই ঘরের অবগুণ্ঠন মোচন হয়। বাড়িতে এই একটা মাত্র আধুনিক ঘর,
কিন্তু মনে হয় এইটি সবচেয়ে প্রাচীন ভূতে পাওয়া কামরা। অব্যবহারের রুদ্ধ ঘন গন্ধে দম আটকানো দৈনিক জীবনযাত্রার সম্পর্ক বঞ্চিত বোবা। মুকুন্দলালের যে শৌখিনতা সেটা তখনকার আদব কায়দার অত্যাবশ্যক অঙ্গ। তার মধ্যে যে নির্ভীক ব্যয়বাহুল্য সেইটেতেই ধনের মর্যাদা। অর্থাৎ ধন বোঝা হয়ে মাথায় চড়েনি, পাদপীঠ হয়ে আছে পায়ের তলায়। এদের শৌখিনতার আম দরবারে দান দাক্ষিণ্য, খাস দরবারে ভোগবিলাস দুই-ই খুব টানা মাপের। একদিকে আশ্রিত বাৎসল্যে যেমন অকৃপণতা, আর একদিকে অধ্যত্ত দমনে তেমনি অবাধ অধৈর্য। একজন হঠাৎ ধনী প্রতিবেশী গুরুতর অপরাধে কর্তার বাগানের মালির ছেলের কান মলে দিয়েছিল মাত্র। এই ধনীর শিক্ষাবিধান বাবদ যত খরচ হয়েছে, নিজের ছেলেকে কলেজ পার করতেও এখনকার দিনে এত খরচ করে না। অথচ মালির ছেলেটাকেও অগ্রাহ্য করেননি, চাপকিয়ে তাকে শয্যাগত করেছিলেন। রাগের চোটে চাবুকের মাত্রা বেশি হয়েছিল বলে ছেলেটার উন্নতি হলো। সরকারি খরচে পড়াশুনো করে সে আজ মোক্তারি করে। পুরাতন কালের ধনবানদের প্রথাগত মুকুন্দলালের জীবন দুই মহলা, এক মহলে গার্হস্থ্য আর এক মহলে ইয়ার্কি। অর্থাৎ এক মহলে 10 কর্ম আর এক মহলে 11 অকর্ম। ঘরে আছেন ইষ্ট দেবতা আর ঘরের গৃহিণী। সেখানে পূজা অর্চনা, অতিথি সেবা, পাল পার্বণ, ব্রত উপবাস, কাঙালি বিদায়, ব্রাহ্মণ ভোজন, পাড়াপড়শি, গুরু পুরোহিত। ইয়ার মহল গৃহসীমার বাইরেই। সেখানে নবাবী আমল, মজলিসি সমারোহে সরগরম। এইখানে আনাগোনা চলত গৃহের প্রত্যন্তপুর বাসিনীদের। তাদের সংসর্গকে তখনকার ধনীরা সহবত শিক্ষার উপায় বলে গণ্য করত। দুই বিরুদ্ধ হাওয়ার দুই কক্ষবর্তী গ্রহ উপগ্রহ নিয়ে গৃহিণীদের বিস্তর সহ্য করতে হয়। মুকুন্দলালের স্ত্রী নন্দরানী অভিমানিনী। সহ্য করাটা তার সম্পূর্ণ অভ্যাস হলো না। তার কারণ ছিল। তিনি নিশ্চিত জানেন, বাইরের দিকে তার স্বামীর টানের দৌড় যত দূরই থাক, তিনি হচ্ছেন ধুয়ো, ভিতরে শক্ত টান তারই দিকে। সেই জন্যই স্বামী যখন নিজের ভালোবাসার উপরে নিজেই অন্যায় করেন, তিনি সেটা সইতে পারেন না। এবার তাই ঘটল। 5 রাসের সময় খুব ধুম। কতক কলকাতা, কতক ঢাকা থেকে আমাদের সরঞ্জাম এলো। বাড়ির উঠোনে কৃষ্ণযাত্রা, কোনোদিন বা কীর্তন। এইখানে মেয়েদের ও সাধারণ পাড়াপড়শির ভিড়। অন্যবারে তামসিক আয়োজনটা হতো বৈঠকখানা ঘরে। অন্তঃপুরিকারা রাতে ঘুম নেই, বুকে ব্যথা বিচ্ছে, দরজার ফাঁক দিয়ে কিছু কিছু আভাস নিয়ে যেতে পারতেন। এবারে খেয়াল গেল বাই নাচের ব্যবস্থা হবে বজরা নদীর উপর। কি হচ্ছে দেখবার জো নেই বলে নন্দরানীর মন রুদ্ধ বাণীর অন্ধকারে আছড়ে আছড়ে কাঁদতে লাগলো। ঘরে কাজকর্ম, লোককে খাওয়ানো দাওয়ানো, দেখাশুনো হাসি মুখেই করতে হয়। বুকের মধ্যে কাঁটাটা নড়তে চড়তে কেবলই বেঁধে। প্রাণটা হাঁপিয়ে হাঁপিয়ে ওঠে, কেউ জানতে পারে না। ওদিকে থেকে থেকে তৃপ্ত কণ্ঠের রব ওঠে, জয় হোক রানীমার। অবশেষে উৎসবের মেয়াদ ফুরোলো। বাড়ি হয়ে গেল খালি। কেবল ছেঁড়া কলাপাতা ও সরা খুরি ভাঁড়ের ভগ্নাবশেষের উপর কাক কুকুরের কলরব মুখর উত্তরকাণ্ড চলছে। ফরাসেরা সিঁড়ি খাটিয়ে লণ্ঠন খুলে নিল, চাঁদোয়া নামালো। ঝাড়ের টুকরো বাতি ও শোলার ফুলের ঝালরগুলো নিয়ে পাড়ার ছেলেরা কাড়াকাড়ি বাঁধিয়ে দিল। সেই ভিড়ের মধ্যে মাঝে মাঝে চড়ের আওয়াজ ও চিৎকার কান্না যেন তার স্বরের হাওয়ের মতো আকাশ ফুঁড়ে উঠেছে। অন্তঃপুরের প্রাঙ্গণ থেকে উচ্ছিষ্ট ভাত তরকারির গন্ধে বাতাস অম্লগন্ধি। সেখানে সর্বত্র
ক্লান্তি, অবসাদ ও মলিনতা। এই শূন্যতা অসহ্য হয়ে উঠল যখন মুকুন্দলাল আজও ফিরলেন না। নাগাল পাবার উপায় নেই বলেই নন্দরানীর ধৈর্যের বাঁধ হঠাৎ ফেটে খান খান হয়ে গেল। দেওয়ানজিকে ডাকিয়ে পর্দার আড়াল থেকে বললেন, কর্তাকে বলবেন বৃন্দাবনে মার কাছে আমাকে এখনই যেতে হচ্ছে, তার শরীর ভালো নেই। দেওয়ানজি কিছুক্ষণ টাকে হাত বুলিয়ে মৃদুস্বরে বললেন, কর্তাকে জানিয়ে গেলেই ভালো হতো মা ঠাকুরুন। আজকালের মধ্যে বাড়ি ফিরবেন খবর পেয়েছি। না, দেরি করতে পারবো না। নন্দরানীও খবর পেয়েছেন আজকালের মধ্যেই ফেরবার কথা, সেই জন্যেই যাবার এত তাড়া। নিশ্চয় জানেন অল্প একটু কান্নাকাটি সাধ্য সাধনাতেই সব শোধ হয়ে যাবে। প্রতিবারই এমনই হয়েছে, উপযুক্ত শাস্তি অসমাপ্তই থাকে। এবারে তা কিছুতেই চলবে না, তাই দণ্ডের ব্যবস্থা করে দিয়েই দণ্ডদাতাকে পালাতে হচ্ছে। বিদায়ের ঠিক পূর্ব মুহূর্তে পা সরতে চায় না, সবার খাটের উপর উপুর হয়ে পড়ে ফুলে ফুলে কান্না। কিন্তু যাওয়া বন্ধ হলো না। তখন কার্তিক মাসের বেলা 2টো, রৌদ্রে বাতাস আতপ্ত। রাস্তার ধারের শিশু তরু শ্রেণীর মর্মরের সঙ্গে মিশে কচিত গলা ভাঙা কোকিলের ডাক আসছে। যে রাস্তা দিয়ে পালকি চলেছে সেখান থেকে কাঁচা ধানের ক্ষেতের পরপ্রান্তে নদী দেখা যায়। নন্দরানী থাকতে পারলেন না, পালকির দরজা ফাঁক করে সেদিকে চেয়ে দেখলেন। ওপারের চরে বজরা বাঁধা আছে, চোখে পড়ল। মাস্তুলের উপর নিশেন উঠছে। দূর থেকে মনে হলো বজরার ছাতের উপর চিরপরিচিত গুপি হরকরা বসে। তার পাগড়ির তকমার উপর সূর্যের আলো ঝকমক করছে। সবলে পালকির দরজা বন্ধ করে দিলেন। বুকের ভিতরটা পাথর হয়ে গেল। পরিচ্ছেদ 6। মুকুন্দলাল যেন মাস্তুল ভাঙা, পাল ছেঁড়া, টোল খাওয়া, তুফানে আছড় লাগা জাহাজ অসংকোচে বন্দরে এসে ভিড়লেন। অপরাধেও বোঝায় বুক ভারী। প্রমোদের স্মৃতিটা যেন অতি ভোজনের পরের উচ্ছিষ্টের মতো মনটাকে বিতৃষ্ণায় ভরে দিয়েছে। যারা ছিল তার এই আমোদের উৎসাহদাতা, উদ্যোগকর্তা, তারা যদি সামনে থাকতো তাহলে তাদের ধরে চাবুক কষিয়ে দিতে পারতেন। মনে মনে পণ করছেন আর কখনো এমন হতে দেবেন না। তার আলুথালু চুল, রক্তবর্ণ চোখ আর মুখের অতি শুষ্ক ভাব দেখে প্রথমটা কেউ সাহস করে কর্ত্রী ঠাকুরনের খবরটা দিতে পারলে না। মুকুন্দলাল ভয়ে ভয়ে অন্তঃপুরে গেলেন। বড় বউ, মাপ করো, অপরাধ করেছি, আর কখনো এমন হবে না। এই কথা মনে মনে বলতে বলতে শোবার ঘরের দরজার কাছে একটুখানি থমকে দাঁড়িয়ে আস্তে আস্তে ভিতরে ঢুকলেন। মনে মনে নিশ্চয় স্থির করেছিলেন যে অভিমানিনী বিছানায় পড়ে আছেন। একেবারে পায়ের কাছে গিয়ে পড়বেন, এই ভেবে ঘরে ঢুকেই দেখলেন ঘর শূন্য। বুকের ভিতরটা দমে গেল। শোবার ঘরে বিছানায় নন্দরানীকে যদি দেখতেন তবে বুঝতেন যে অপরাধ ক্ষমা করবার জন্যে মানিনী অর্ধেক রাস্তা এগিয়ে আছেন। কিন্তু বড় বউ যখন শোবার ঘরে নেই তখন মুকুন্দলাল বুঝলেন তার প্রায়শ্চিত্তটা হবে দীর্ঘ এবং কঠিন। হয়তো আজ রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে, কিংবা হবে আরও দেরি। কিন্তু এতক্ষণ ধৈর্য ধরে থাকা তার পক্ষে অসম্ভব। সম্পূর্ণ শাস্তি এখনই মাথা পেতে নিয়ে ক্ষমা আদায় করবেন, নইলে জল গ্রহণ করবেন না। বেলা হয়েছে, এখনো স্নান আহার হয়নি, এ দেখে কি সাধ্যি থাকতে পারবেন? শোবার ঘর থেকে বেরিয়ে এসে দেখলেন প্যারী দাসী বারান্দার এক কোণে মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে। জিজ্ঞাসা করলেন, তোর বড় বৌমা কোথায়? সে বললে, তিনি তার মাকে দেখতে পরশুদিন বৃন্দাবনে গেছেন। ভালো যেন বুঝতে পারলেন না, রুদ্ধ কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কোথায় গেছেন? বৃন্দাবনে, মায়ের অসুখ। মুকুন্দলাল একবার বারান্দার রেলিং চেপে ধরে দাঁড়ালেন, তারপরে দ্রুত পদে বাহিরের
বৈঠকখানায় গিয়ে একা বসে রইলেন। একটি কথা কইলেন না। কাছে আসতেও কারো সাহস হয় না। দেওয়ানজি এসে ভয়ে ভয়ে বললেন, মা ঠাকুরনকে আনতে লোক পাঠিয়ে দিই। কোনো কথা না বলে কেবল আঙুল নেড়ে নিষেধ করলেন। দেওয়ানজি চলে গেলে রাধু খানসামাকে ডেকে বললেন, ব্রান্ডি লে আও। বাড়ি শুদ্ধ লোক হতবুদ্ধি। ভূমিকম্প যখন পৃথিবীর গভীর গর্ত থেকে মাথা নাড়া দিয়ে ওঠে, তখন যেমন তাকে চাপা দেবার চেষ্টা করা মিছে, নিরুপায়ভাবে তার ভাঙাচোরা সহ্য করতেই হয়, এও তেমনি। দিনরাত চলছে নির্জল ব্র্যান্ডি। খাওয়া দাওয়া প্রায় নেই। একে শরীর পূর্ব থেকেই ছিল অবসন্ন, তারপরে এই প্রচণ্ড অনিয়মে বিকারের সঙ্গে রক্তবমন দেখা দিল। কলকাতা থেকে ডাক্তার এলো। দিনরাত মাথায় বরফ চাপিয়ে রাখলে মুকুন্দলাল যাকে দেখেন ক্ষেপে ওঠেন। তার বিশ্বাস তার বিরুদ্ধে বাড়িশুদ্ধ লোকের চক্রান্ত। ভিতরে ভিতরে একটা নালিশ গুমড়ে উঠছিল। এরা যেতে দিলে কেন? একমাত্র মানুষ যে তার কাছে আসতে পারত সে কুমুদিনী। সে এসে পাশে বসে ফ্যালফ্যাল করে তার মুখের দিকে মুকুন্দলাল চেয়ে দেখেন, যেন মার সঙ্গে ওর চোখে কিংবা কোথাও একটা মিল দেখতে পান। কখনো কখনো বুকের উপরে তার মুখ টেনে নিয়ে চুপ করে চোখ বুজে থাকেন। চোখের কোণ দিয়ে জল পড়তে থাকে, কিন্তু কখনো ভুলে একবার তার মার কথা জিজ্ঞাসা করেন না। এদিকে বৃন্দাবনে টেলিগ্রাম গেছে, কর্ত্রী ঠাকুরনের কালই ফেরবার কথা, কিন্তু শোনা গেল কোথায় এক জায়গায় রেলের লাইন ভেঙে গেছে। পরিচ্ছেদ ৭। সেদিন তৃতীয়া। সন্ধ্যাবেলায় ঝড় উঠল। বাগানে মরমর করে গাছের ডাল ভেঙে পড়ে। থেকে থেকে বৃষ্টির ঝাপটা ঝাঁকানি দিয়ে উঠছে ক্রুদ্ধ অধৈর্যের মতো। লোকজন খাওয়াবার জন্য যে চালাঘর তোলা হয়েছিল তার করগেটেড লোহার চাল উড়ে দিঘিতে গিয়ে পড়ল। বাতাস বানবিদ্ধ বাঘের মতো গো গো করে গোংড়াতে গোংড়াতে আকাশে আকাশে লেজ ঝাপটা দিয়ে পাক খেয়ে বেড়ায়। হঠাৎ বাতাসের এক দমকে জানালা দরজাগুলো খড়খড় করে কেঁপে উঠল। কুমুদিনের হাত চেপে ধরে মুকুন্দলাল বললেন, মা কুমু, ভয় নেই, তুই তো কোনো দোষ করিসনি। ওই শোন, দাঁত কর্মরানি, ওরা আমাকে মারতে আসছে। বাবার মাথায় বরফের পুঁটুলি বুলোতে বুলোতে কুমুদিনী বলে, মারবে কেন বাবা? ঝড় হচ্ছে, এখনই থেমে যাবে। বৃন্দাবন? বৃন্দাবন? চন্দ্র চক্রবর্তী? বাবার আমলের পুরুত, সে তো মরে গেছে, ভূত হয়ে গেছে বৃন্দাবনে। কে বললে সে আসবে? কথা কয়ো না বাবা, একটু ঘুমোও। ওই যে কাকে বলছে, খবরদার খবরদার। কিছু না, বাতাসে বাতাসে গাছগুলো ঝাঁকানি দিচ্ছে। কেন, ওর রাগ কিসের? এতই কি দোষ করেছি তুই বল মা। কোনো দোষ করনি বাবা, একটু ঘুমোও। বিন্দে দুতি, সেই যে মধু অধিকারী সাজত, মিছে করো কেন নিন্দে? ও গোবিন্দে শ্রী গোবিন্দে। চোখ বুজে গুনগুন করে গাইতে লাগলেন, কার বাঁশি ওই বাজে বৃন্দাবনে? সই শৈল সই, ঘরে আমি রইব কেমনে? রাধু, ব্রান্ডি লে আও। কুমুদিনী বাবার মুখের দিকে ঝুঁকে পড়ে বলে, বাবা, ও কি বলছো? মুকুন্দলাল চোখ চেয়ে তাকিয়েই জিভ কেটে চুপ করেন। বুদ্ধি যখন অত্যন্ত বেঠিক, তখনও এ কথা ভোলেননি যে কুমুদিনীর সামনে মত চলতে পারে না। একটু পরে আবার গান ধরলেন, শ্যামের বাঁশি কাটতে হবে, নইলে আমায় এ বৃন্দাবন ছাড়তে হবে। এই এলোমেলো গানের টুকরোগুলো শুনে কুমুর বুক ফেটে যায়। মায়ের উপর রাগ হয়। বাবার পায়ের তলায় মাথা রাখে যেন মায়ের হয়ে মাপ চাওয়া। মুকুন্দ হঠাৎ ডেকে উঠলেন, দেওয়ানজি। দেওয়ানজি আসতে তাকে বললেন, ওই যেন ঠক ঠক শুনতে পাচ্ছি। দেওয়ানজি বললেন, বাতাসে দরজা নাড়া দিচ্ছে, বুড়ো এসেছে, সেই বৃন্দাবন চন্দ্র, টাক মাথায়, লাঠি হাতে,
চাদর কাঁধে। দেখে এসো তো, কেবলই ঠক 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 করছে, লাঠি না খড়ম। রক্তবমন কিছুক্ষণ শান্ত ছিল। 3টে রাত্রে আবার আরম্ভ হলো। মুকুন্দলাল বিছানার চারিদিকে হাত বুলিয়ে জড়িত স্বরে বললেন, বড় বউ, ঘর যে অন্ধকার, এখনো আলো জ্বালবে না? বজরা থেকে ফিরে আসবার পর মুকুন্দলাল এই প্রথম স্ত্রীকে সম্ভাষণ করলেন, আর এই শেষ। বৃন্দাবন থেকে ফিরে এসে নন্দরানী বাড়ির দরজার কাছে মূর্ছিত হয়ে লুটিয়ে পড়লেন। তাকে ধরাধরি করে বিছানায় এনে শোয়ালো। সংসারে কিছুই তার আর রুচল না। চোখের জল একেবারে শুকিয়ে গেল। ছেলে মেয়েদের মধ্যেও সান্ত্বনা নেই। গুরু এসে শাস্ত্রের শ্লোক আওড়ালেন, মুখ ফিরিয়ে রইলেন। হাতের লোহা খুললেন না। বললেন, আমার হাত দেখে বলেছিল আমার এও তো ক্ষয় হবে না। সে কি মিথ্যে হতে পারে? দূর সম্পর্কের ক্ষেমা ঠাকুরঝি আঁচলে চোখ মুছতে মুছতে বললেন, যা হবার তা তো হয়েছে, এখন ঘরের দিকে তাকাও। কর্তা যে যাবার সময় বলে গেছেন, বড় বউ ঘরে কি আলো জ্বালবে না? নন্দরানী বিছানা থেকে উঠে বসে দূরের দিকে তাকিয়ে বললেন, যাব, আলো জ্বালতে যাব, এবার আর দেরি হবে না। বলে তার পাণ্ডুবর্ণ শীর্ণ মুখ উজ্জ্বল হয়ে উঠল, যেন হাতে প্রদীপ নিয়ে এখনই যাত্রা করে চলেছেন। সূর্য গেছেন উত্তরায়ণে। মাঘ মাস এলো, শুক্ল চতুর্দশী। নন্দরানী কপালে মোটা করে সিঁদুর পরলেন, গায়ে জড়িয়ে নিলেন লাল বেনারসি শাড়ি। সংসারের দিকে না তাকিয়ে মুখে হাসি নিয়ে চলে গেলেন।